সবার কথা শুনে এলাম এতদিন, কিন্তু আমার কথা শুনবে কি? হাসপাতালের বিছানায় শুয়ে বাবা মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল কবিতা। তোমরা কখনো শুনেছো আমার কথা? কখনো বুঝতে চেষ্টা করেছো আমাকে? জানতে চেয়েছো আমার কি ইচ্ছে কি অনিচ্ছে? কখনো জানতে চাওনি, শুধু নিজেদের ইচ্ছের বোঝাগুলো আমার মাথার উপর চাপিয়ে দিয়ে গেছো। আর আমিও কখনো প্রতিবাদী হয়ে বাবা মায়ের অবাধ্য হইনি। তোমাদের চাপানো বোঝা আমি আর বহন করতে পারছি না মা, এবার আমি মুক্তি চাই বলে কেঁদে ওঠে কবিতা। গতকাল দুপুরে কবিতার বাবা সোমেনবাবুর ফোনে কবিতার শ্বশুরবাড়ি থেকে ফোন আসে। কবিতার স্বামী রজত ফোন করে জানায়, গতকাল সকালে কবিতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ওরা কবিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিয়েছে। খবর পেয়ে দ্রুত ওই হাসপাতালে পৌঁছেন সোমেনবাবু, রমাদেবী ও কবিতার দাদা সুজয়। গিয়ে দেখেন কবিতা সংজ্ঞাহীনভাবে বিছানায় শুয়ে আছে, স্যালাইন চলছে। দুদিন ধরে ক্রমাগত চিকিৎসার ফলে কবিতা একটু সুস্থ হয়। মা রমাদেবী জিজ্ঞাসা করেন, শ্বশুরবাড়িতে কি হয়েছিল মা, যার জন্য তুমি এমন কাজ করলে? কি অসুবিধা ছিল তা আমাদের বলতে পারতে, এভাবে নিজের জীবন কেন বিপন্ন করলে বলো? বাবা সমীরবাবু জিজ্ঞাসা করেন, রজত কি কিছু বলেছে বা করেছে? রজতের সঙ্গে কি ঝগড়াঝাটি হয়েছে? সব আমাদের খুলে বলো, আমরা সেই রকম ব্যবস্থা নেব। এই কথা শুনে কবিতার শ্বশুরমশাই অঞ্জনবাবু চিৎকার করে ওঠেন, ব্যবস্থা আপনি কি নেবেন মশাই? ব্যবস্থা তো আমি নেব। আমাদের সুখের সংসার, সেখানে আপনার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সমাজের সকলের কাছে আমাদের ছোট করে দিল আপনার মেয়ে। সবাই এখন আমাদেরকে ও রজতকে কালপ্রিট ভাবছে। মশাই, আপনার মেয়ের যদি এ বিয়েতে মত ছিল না তো জোর করে ওর বিয়ে কেন দিয়েছিলেন? আমরা তো আপনার পায়ে পড়তে যাইনি। রজতের মা মিনতি দেবী ঝাঁঝিয়ে ওঠেন, আপনার মেয়ের আগে অন্য কারোর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল। ছেলেটা আমার সারাদিন ঘরে থাকে না, অফিসে থাকে। আর এদিকে আপনার মেয়ে সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে, না জানি কার সঙ্গে ফোনে হাহা হিহি চলছে। 1 মাস বিয়ে হয়ে গেল, এখনও একদিনও রান্নাঘরের মুখ দেখলো না। কি কুক্ষণও যে পছন্দ করে ছেলের বউ করে ওকে নিয়ে এসেছিলাম কে জানে। রজতের ছোট বোন রত্না অভিযোগ করে, বৌদির শুধু ছেলে বন্ধু, সব সময় বন্ধুরা ফোন করে বৌদির সঙ্গে ইয়ার্কি ফুর্তি করছে। আমি বৌদির ফোন চেক করে দেখেছি, বৌদি সারাদিন তার ছেলে বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছে। বৌদির স্বভাব চরিত্র মোটেই ভালো না। সোমেনবাবু জামাই রজতকে বলেন, রজত, তোমার বাবা মা বোনের কাছ থেকে তো কবিতার সম্পর্কে অনেক অভিযোগ শুনলাম, এবার তোমার কিছু বলার থাকলে তুমিও তা বলতে পারো। রজত বলে, আপনাদের উচিত হয়নি জোর করে কবিতার বিয়ে দেওয়া। ওর আগে বিজয় বলে একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, আপনারা তার সাথেই বিয়ে দিতে পারতেন। খামোকা একজন দুশ্চরিত্রা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে আমার জীবনটা কেন নষ্ট করলেন? ভদ্রভাবে কথা বলো রজত, তুমি আমার বোনের নামে মিথ্যা বদনাম দিচ্ছ। বিয়ের আগে ওরকম টুকটাক প্রেম সকলেরই থাকে, তাও সেই সম্পর্ক কবেই শেষ হয়ে গেছে। আর বিয়ের পর থেকে এই 1 মাস কবিতা তোমার সাথেই আছে। তার কি স্বভাব খারাপ তোমরা দেখেছো যে সবাই মিলে আমার ছোট বোনটাকে দুশ্চরিত্র অপবাদ দিচ্ছ? প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠে সুজয়। কাঁদতে কাঁদতে রমাদেবী স্বগতোক্তি করেন, শ্বশুরবাড়ির লোক তথা রজতের মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে জীবনটা শেষ করতে যাচ্ছিল গো আমাদের নরম মনের শান্ত মেয়ে। মারে, তুই সুস্থ হয়ে ওঠ, তারপর তোকে নিজের বাড়ি নিয়ে যাব। এই অমানুষগুলোর কাছে আর তোকে পাঠাবো না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। নিজেদের চরিত্রহীনা মেয়েকে নিজেদের ঘরে বসিয়ে রাখুন। সারাদিন ঘরে বসে পরপুরুষের সঙ্গে ফোনে প্রেমালাপ করা, এমন দুশ্চরিত্র বউ আমার চাই না, হম্বিতম্বি করে রজত। অসুস্থ কবিতা নির্জীবীর মতো পড়ে থেকে সবার কথা শুনতে থাকে। এরা সবাই নিজেদের মতো করে তার চরিত্র বিশ্লেষণ করছে। ঘৃণায় কোনো কথা মুখ দিয়ে বের হয় না তার। কর্তব্যরত নার্স এসে বলেন, এটা হাসপাতাল, আপনাদের ঝগড়া করার জায়গা নয়। আর একটা কথা যদি কেউ বলেন পুলিশ ডাকতে বাধ্য হব। 5 দিন পর কবিতাকে নিয়ে বাড়ি ফেরেন সোমেনবাবু ও রমাদেবী। সেদিন ঝগড়ার পর থেকেই রজত আর তার বাড়ির লোকজন আর কোনো যোগাযোগ করেনি তাদের সাথে। কবিতাকে কেউ দেখতেও আসেনি। কবিতা একটু সুস্থ হতেই সোমেনবাবু তার হাত দুটো ধরে বলেন, মারে, সত্যি কখনো তোর কথা ভালো করে শুনিনি, তোকে বুঝিনি, তাই কোনো কথা না বলে অভিমান করে আমাদের ছেড়ে চলে যাচ্ছিলি। তুই চলে গেলে আমরা কী নিয়ে বাঁচতাম রে মা? এই বুড়ো বাপ মায়ের কথা একবারও ভাবলি না? রমাদেবী বলেন, মা, তোর মনের ভিতর যা কিছু কথা জমা হয়ে আছে তা আমাদের বল, আমরা আজ সব শুনব। কবিতা বলে, আমি বাড়ির ছোট মেয়ে, তাই তোমরা কেউ আমার দিকে সেভাবে নজরই দাওনি। প্রথম থেকেই শুধু দিদি ও দাদাকে ভালোবাসো,
দিদি ও দাদা দুজনেই পড়াশোনায় খুব ভালো, আর আমি মাঝামাঝি। দিদি প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেই জয়েন্টে র্যাঙ্ক করে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পায়। দাদা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছেন। ওদের দুজনকে পড়াতেই তোমাদের সব টাকা ব্যয় হয়। তোমাদের যাবতীয় স্বপ্ন, আশা, ভরসা, প্রত্যাশা সব ওদের ঘিরেই। সাধারণ মেয়ে আমি শুধু সায়েন্সে একটি ও ইংরেজিতে একটি টিউশন পড়ে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করি। আমার রেজাল্ট দেখে তোমরা আমাকে কত বকাবকি করেছো মনে করো। উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড ডিভিশনে পাশ করি। আমার পড়াশোনাতেও বা রেজাল্ট দেখে তোমরা কেউ একটু খুশি হওনি এবং বিন্দুমাত্র উৎসাহ দাওনি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, স্কুলের শিক্ষক শিক্ষিকা, বন্ধুবান্ধব সকলের কাছে হাসির খোরাক আমি। সবাই বলে, কবিতার দাদা দিদিকে দেখ আর কবিতাকে দেখ, চাঁদ সূর্যের মাঝে ছোট্ট টিম টিম তারা। বড় দুটো তো চাকরি পাবেই, এই ছোট মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার। এসব কথা শুনে তোমরা কোনোদিন প্রতিবাদ করনি, বরঞ্চ তাতে সায় দিয়েছ। কোনোদিনও আমার মাথায় হাত রেখে বলনি, মা কারোর কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যা, আমরা তোর সঙ্গে আছি। তোমরা সবসময় দাদা দিদিকে নিয়ে গর্বিত থেকেছ। আমি মুখচোরা লাজুক তকমা নিয়ে অভিমানে ঘরের কোণে মুখ লুকিয়েছি। কি দরকার ছিল বাবা কলেজ শেষ করার পরপরই আমার বিয়ে দেওয়ার? আমি চেয়েছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি ড্রেস ডিজাইনিং নিয়ে একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হব, নিজস্ব ক্রিয়েটিভ কিছু করব, নিজের একটা বুটিক খুলব। কিন্তু তোমরা আমাকে সে সুযোগ দাওনি। আমি সেই প্রথমবার চিৎকার করে বলেছিলাম, বাবা এখন আমি বিয়ে করব না, আমাকে আর একটু সময় দাও, আমি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চাই। তখন তোমরা আমার কথা শুনে হেসেছিলে। মা বলেছিল, দুজনকে পড়াতেই সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, তার উপর আবার তোর ওই হাবিজাবি শখের পড়া, ওসব পড়াপড়ি কি হবে? চাকরি পাবি কি? সেই তো পরে বিয়ে দিতেই হবে। এখন ভালো চাকরি করা ছেলে পেয়েছি, দাবি দেওয়া এদের বিশেষ কিছু নেই। এখানেই তোর বিয়ে ঠিক করছি, ওদের তোকে পছন্দ আছে, তুই অমত করিস না। আমার পাত্র পছন্দ আছে কিনা একবারও জিজ্ঞাসা করনি তোমরা। বাবা তোমরা তো চাকরিরত দাবিহীন পাত্র পেয়েছিলে, কিন্তু পাত্রের স্বভাব চরিত্র কেমন, মন মানসিকতা কেমন তা দেখার বা জানার আগ্রহ প্রকাশ করনি। শুধু বারবার বলেছিলে, ছোট ফ্যামিলি, দাবিহীন পরিবার, রোজগেরের ছেলে, আর কি চাই, ওখানে তুই খুব সুখে থাকবি। আমিও নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। বিয়ের কিছুদিন পরেই শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারি কি নরকে এলাম। এরা কি জঘন্য মানসিকতার মানুষ। প্রত্যেকেই সবসময় একে অপরের চরিত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছে। তোমার জামাই রজত প্রতিদিন আমার ফোন চেক করে, কার ফোন এলো, কাকে ফোন করলাম, কার মেসেজ এলো, সব তার জানা চাই। নতুন বিয়ে, বন্ধুরা শুভেচ্ছা জানাতে ফোন করলে বলে, কেন ছেলে বন্ধুরা ফোন করছে? আমার সামনে ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলো, ওদের ফোন নাম্বার সব ব্লক করে দাও। এরপর থেকে কোনো ছেলে বন্ধুকে ফোন করার বা সম্পর্ক রাখার কোনো দরকার নেই। সেই দিনই রজতের সন্দেহবাজ মানসিকতা দেখে ভয় পেয়ে যাই। পরে দেখি শ্বশুর শাশুড়ি ননদ সবাই এরকম, আমাকে সব সময় চোখে চোখে রাখছে। তারপর আরেকদিন কথায় কথায় তোমার জামাইকে বলে ফেলেছিলাম যে কলেজে পড়ার সময় বিজয় বলে একজনকে ভালোবাসতাম, 1 বছর সম্পর্ক ছিল, পরে সেটা ভেঙে যায়। এখন আর ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাছাড়া ওর কোনো খোঁজখবরও জানি না। স্বামী স্ত্রী এইসব গোপন কথা রজত তার বাবা মাকে বলে দেয়। তখন থেকে শ্বশুর শাশুড়ি ও স্বামীর আমাকে দুশ্চরিত্রা, চরিত্রহীন বলে খোঁটা দেওয়া শুরু হয়। ভয়ে আমি বন্ধুদের ফোন করা বন্ধ করে দিই, তবুও ওদের সন্দেহ থেকে মুক্তি পায়নি। প্রতিদিন একটা কথা বারবার বলে সকলে মিলে আমার সঙ্গে ঝগড়া করতে থাকে। বাবা তোমাকে তো কতবার বলেছিলাম এসে নিয়ে যাও, নিয়ে যাও, কিন্তু তুমি আমাকে নিতে আসোনি। সৌমেনবাবু কপাল চাপড়ান, কেন যায়নি জানিস মা? ভেবেছিলাম তুই ভালো আছিস, নতুন বিয়ে হয়েছে, শ্বশুরের ঘরে থাকলে তবেই তো ওখানে মন বসাতে পারবি, কথা ভেবে তোকে আনতে যাইনি মা। কিন্তু এত কথা কখনো তো বলিসনি আমায়। তোমরা সব কিছু বড় তাড়াতাড়ি নিজেদের মতো করে ভেবে নাও বাবা, তাই বলতে পারিনি আমি। দাদা এসে হাত দুটো ধরে বলে, বোন যা হওয়ার হয়ে গেছে, ভগবানের অসীম কৃপা তোকে আমরা ফিরে পেয়েছি। এখন থেকে পুরনো সব কিছু ভুলে তুই নতুন করে বাস। জীবনটা তোর নিজের, তাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তোর। আমরা সবাই তোর সাথে আছি, তুই আর একা নোস। সৌমেনবাবু ও রমাদেবী মেয়ের মাথায় হাত রেখে বলেন, হ্যাঁ মা, আমরা তোর পাশে আছি। আজ থেকে তুই নিজের ইচ্ছে মতো তোর জীবনটা তৈরি কর।
এরপরই রজতের সঙ্গে মিউচুয়াল ডিভোর্সের আবেদন করে সে, আর দাদার সঙ্গে গিয়ে সূর্যতরণ শিক্ষক শিখন কলেজে কর্মশিক্ষা বিভাগের ড্রেস ডিজাইনিংয়ের ওপর ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়। বাড়ির সকলের উৎসাহ ও সহযোগিতায় নিজের স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করে কবিতা। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।